ফার্মাকোগনোসিস কি পড়ছো তোমরা? ওই যে পার্টিশন গুলা করছো, যে দুইটা লেয়ার হয়ে যায় ওয়াটারের সঙ্গে যখন ক্লোরোফর্ম মিক্স করবা, জি স্যার। দেখছো না? ওয়াটারের সঙ্গে ক্লোরোফর্ম মিক্স করলে কিন্তু প্রথমে একটু মিক্স করবে, তখন তুমি রেখে দিবা, তখন দেখবা যে দুইটা ফেজ আলাদা হয়ে গেছে। তারা হলো ইমমিসিবল লিকুইড। তখন তাহলে স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারবা যে একটা 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 ফেজে ওয়াটার আছে, আর একটা ফেজে দেখবা যে ক্লোরোফর্ম আছে। তারা কিন্তু তখন কিন্তু সেখানে একটা ফেজ থাকবে না, তখন দুইটা ফেজ হয়ে যাবে। আচ্ছা, তারপরে পরের পেজে যাও দেখি। এই অ্যাকোয়াস সলিউশন বলা আছে, এই যে স্যাচুরেটেড সলিউশন যদি হয় তাহলে এক্সেস সোডিয়াম ক্লোরাইড বা চিনি যেটাই বলি না কেন সেগুলো তখন হয়ে যাবে। আচ্ছা, এখন সলিডের কথা বলা আছে এখানে। ভালো করে দেখো, একটা এই জিনিসটা এখানে ভালো করে বলা, যে মিক্সচার অফ সলিড বলা আছে। সো সাপোজ, যেমন সলিড গুলো আবার কি, যেমন আমরা লিকুইড গুলা দেখতেছিলাম যে একই সঙ্গে, বা গ্যাস যখন একসঙ্গে ছিল তারা কিন্তু হোমোজিনিয়াস সিস্টেম হয়ে গেছে, তার মানে ফেজ একটা হয়ে গেছে। অথবা যখন আমরা দেখলাম যে মিসিবল লিকুইড, যখন আমি লিকুইড গুলা মিক্স করছি তখন সেগুলা কি হয়ে গেছে, হোমোজিনিয়াস একটা ফেজ হয়ে গেছে। আবার যখন দেখা গেল যে এই যে চিনির সাথে আমরা পানি মিক্স করলাম, সেটাও একটা ফেজ হয়ে গেল। বাট সলিড গুলা যদিও সলিড, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, যে যেমন এই যে ক্যালসিয়াম কার্বনেট থেকে কি হয়ে গেছে, ক্যালসিয়াম অক্সাইড হয়ে গেছে, এবং এবং এখানে কার্বন ডাই অক্সাইড আছে। যদিও আমরা সলিড ফেজে দুইটা আমরা এখানে এখানে কেমিক্যাল কম্পোনেন্ট দেখতেছি, কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট আমরা যদি বলি, এখানে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট আমরা দুইটা দেখতেছি। বাট এখানে থিওরিটিক্যালি বলে দেওয়া আছে কি, সলিড গুলা একই ফেজে থাকলেও এটা একটা আরেকটার সঙ্গে কখনোই ওইভাবে মিক্স হয়ে বলে হোমোজিনিয়াস ফর্ম তৈরি করবে না, তারা সবসময় হেটারোজিনিয়াস অবস্থায় থাকবে। সো সলিড গুলা যখন, সলিড একই জায়গায় যদি ভিন্ন ধরনের কেমিক্যাল কম্পোনেন্টে, কেমিক্যাল কনস্টিটিউয়েন্টের যদি সলিড থাকে, সেগুলাকে ভিন্ন ভিন্ন ফেজ হিসাবে দেখতে হবে। এজন্য এখানে এক্সাম্পল যেটা দেওয়া আছে দেখো, এই যে ক্যালসিয়াম কার্বনেট, এবং সেখান থেকে ডিকম্পোজিশন হয়ে ক্যালসিয়াম কার্বনেট থেকে কি তৈরি হয়েছে, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। তো এখানে আমরা দুইটা সলিড দেখতে পাচ্ছি। তো এই দুইটা সলিডকে আমাকে আলাদা আলাদা হিসাবে ফেজ হিসাবে নিতে হবে। এজন্য এটা তিনটা ফেজ সিস্টেম। এখানে তিনটা ফেজ কি, এই যে ক্যালসিয়াম কার্বনেটের সলিড, ক্যালসিয়াম অক্সাইডের সলিড এবং কার্বন ডাই অক্সাইডের সলিড। তো এখানে এই যে সলিডেরই দুইটা ফেজ আছে এবং আর একটা গ্যাস ফেজ আছে। সো এখানে তিনটা ফেজ। আচ্ছা, তারপরে আচ্ছা কম্পোনেন্ট এখানে ভালো করে পড়তে হবে। এখানে কম্পোনেন্ট এখানে বলেই দেওয়া আছে যে যে এখানে বলা আছে যে কম্পোনেন্ট কি হবে, যে আমার যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট আছে, তার মানে আমার একটা রিয়াকশন যদি আমি আগেরটাই দেখলাম, ক্যালসিয়াম কার্বনেট এবং সেখানে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। এখন এখানে বলে দেওয়া আছে এই যে কেমিক্যাল, তাহলে ওই আগের রিয়াকশনে আমার কয়টা কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট ছিল, তিনটা, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। এখন এই তিনটা কেমিক্যাল কনস্টিটিউয়েন্টের মধ্যে সর্বনিম্ন যে কয়েকটা ইন্ডিপেন্ডেন্ট, মানে এর মধ্যে তিনটার মধ্যে সর্বনিম্ন যে কয়েকটা কনস্টিটিউয়েন্ট নিয়ে আমি একটা ফেজ, মানে ফেজের কম্পোজিশন গুলাকে, যে বলা আছে ফেজ, ফেজ ফেজ গুলাকে আমি যে মানে কি বলবো, ডিফাইন করতে পারবো বা এক্সপ্রেস করতে পারবো, সেগুলোকে বলা হচ্ছে কেমিক্যাল কে বলা হচ্ছে কম্পোনেন্ট। সে একটা সিস্টেমের কম্পোনেন্ট। মানে এই যে আমার এখানে তিনটা, আমরা যখন দেখলাম যে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড ছিল, এই তিনটার মধ্যে তাহলে এই তিনটা কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট, এখন তিনটাই ইন্ডিপেন্ডেন্ট কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট যেটা বলা হচ্ছে এই জায়গায়। এই তিনটা ইন্ডিপেন্ডেন্ট কেমিক্যাল কনস্টিটিউয়েন্টের মধ্যে যে কয়েকটা দিয়ে, যে কয়েক সর্বনিম্ন যে কয়েকটা দিয়ে আমি সবগুলা ফেজকে, ফেজ কম্পোজিশন মানে বলা হচ্ছে ওখানে একটা সিস্টেমে কতগুলো ফেজ আছে। তাহলে ওই ফেজ কম্পোজিশন মানে, যেমন আমি এই সিস্টেমে দেখলাম তিনটা ফেজ আছে, তাহলে এই সর্বনিম্ন ইন্ডিপেন্ডেন্ট কয়টা কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট দিয়ে আমি এই তিনটা ফেজকে আমি ডিফাইন করতে পারবো বা এক্সপ্রেস করতে পারবো, সেগুলোকে বলা হচ্ছে কম্পোনেন্ট।
তার মানে এখানে আমার কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট ছিল তিনটা। এই তিনটার মধ্যে আমি সর্বনিম্ন কয়টা নিয়ে আমি এর কম্পোনেন্ট গুলা কি বলে এর ফেজ গুলাকে আমি ডিফাইন বা এক্সপ্রেস করতে পারবো, সেটা হলো আমার একটা সিস্টেমের নাম্বার অফ কম্পোনেন্টস। আচ্ছা, পরের স্লাইডে যাও। আচ্ছা, এখানে প্রথমটাই বলে দেওয়া আছে, ভালো করে দেখো, এখানে এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। এখানে বলে দেওয়া আছে প্রথমে দেখো, ওয়াটার এবং সালফার সিস্টেম গুলা ওয়ান কম্পোনেন্ট সিস্টেম। তার মানে ভালো করে বুঝো, এখানে এখন ওয়াটার যদি আমরা দেখি, ওয়াটারে নর্মালি ফেজ কয়টা থাকে? তিনটা ফেজ থাকে। আইস, তারপরে ওয়াটার যেটা আমরা বলি লিকুইড ফর্মে যেটা থাকে, আর একটা আছে ওখানে হলো গ্যাসিয়াস ফর্ম, যেটাকে আমরা মানে গ্যাসিয়াস ফর্মে সেটা হলো ভেপার। এখন এই তিনটা ফর্মে আছে, কিন্তু এই তিনটার ফর্মের কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট কোনটা? তিনটা ফর্ম বলতে ওয়াটার। তিনটা ফেজ আছে। হ্যাঁ, এটা ওয়াটারই, একটাই কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট H2O, যেটাকে আমরা লিখি, হ্যাঁ, H2O। তাহলে এই H2O দিয়েই সবগুলাকে আমি কি করতে পারবো? তিনটা ফেজই, তা আইস হোক, ওয়াটার হোক, অথবা ভেপার হোক, তিনটাকেই আমি H2O দিয়ে আমি প্রকাশ করতে পারবো, তিনটা ফেজকেই আমি প্রকাশ করতে পারবো H2O দিয়ে। এই জন্য ওয়াটার হলো ওয়ান ফেজ সিস্টেম। আবার সালফার, আমরা যেমন সালফারের এক্সাম্পল করছি, সালফার কি কি হতে পারে? ওই যে মনোক্লিনিক হতে পারে বা রোম্বিক হতে পারে, চারটা ফেজ দেওয়া আছে। হ্যাঁ, লিকুইড হতে পারে, সালফার ভেপার হতে পারে, বাট সালফার কি একটা হলো আমরা জানি একটা এলিমেন্ট। তাহলে এই সালফার যে ফর্মেই যে ফেজেই বা যে ফর্মেই থাকুক না কেন, ওখানে কি আছে? সালফারই আছে, আর অন্য কিছু নাই। হ্যাঁ, ওখানে শুধু সালফারই আছে। এর জন্য সেটা হলো ওয়ান তাহলে একটাই কম্পোনেন্ট আমার সেখানে, একই জিনিস ভিন্ন ভিন্ন ফর্মে আছে। এই জন্য সেটা হলো আমার ওয়ান কম্পোনেন্ট সিস্টেম। আচ্ছা, 2 নাম্বার বলা আছে মিক্সচার অফ গ্যাস। মিক্সচার অফ গ্যাস ফেজ কয়টা হবে মিক্সচার অফ গ্যাসের? কে বলতে পারে? তাহলে ফেজ স্যার একটা ফেজ হবে স্যার। যে কোনো, তাহলে যতগুলাই আমি গ্যাসকে আমি মিক্স করি না কেন, তাহলে আমার সেখানে এই নাম্বার অফ ফেজ কতগুলো হবে তখন? ওই কি বলে, নাম্বার অফ ফেজ একটাই হবে, কারণ সেটা হোমোজিনিয়াস মিক্সচার হয়ে যাবে, হোমোজিনিয়াস সিস্টেম হয়ে যাবে। বাট এখানে যদি আমার বলা আছে, যদি আমার এখানে এখানে কয়টা আমার এখানে, তাহলে দেখা গেল মিক্সচার অফ গ্যাস মানে কথার কথা, এখানে যেমন এক্সাম্পল দেওয়া আছে, সেখানে আমার দেখা গেলো আমি দুইটা গ্যাস মিক্স করছি, অক্সিজেন এবং নাইট্রোজেন। তাহলে হোমোজিনিয়াস মিক্সচার হয়েছে, সেটা ঠিক আছে, এর জন্য ফেজ একটা হয়ে গেছে, বাট সেখানে কম্পোনেন্ট কিন্তু আমার দুইটাই আছে। হ্যাঁ, কি বলে, নাইট্রোজেনও আছে, আবার অক্সিজেনও আছে। তো আমার ওই যে একটাই ফেজ হয়েছে, সেটাকে আমার শুধু কিন্তু আমি অক্সিজেন দিয়ে প্রকাশ করা যাবে না সেটাকে, এই কারণ ওই ফেজে আমার অক্সিজেন এবং নাইট্রোজেন আছে। সুতরাং মিনিমাম আমার কয়টা কনস্টিটিউয়েন্ট দিয়ে আমি ওই ফেজটাকে ডিফাইন করতে পারবো? তো ওই ফেজটা যদি আমি নিই, শুধু যদি আমি নাইট্রোজেন দিয়ে বলি, তাহলে অক্সিজেন কিন্তু ছাড়া ছাড়া পড়ে যাবে। এজন্য আমাকে ওই ওয়ান ফেজটাকেই ডিফাইন করতে গেলে আমার এখানে দুইটা কম্পোনেন্টই লাগে। আচ্ছা, তারপরে আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড সলিউশন যেমন বলা আছে, সোডিয়াম ক্লোরাইড সলিউশন আমরা কি জানি? যদি স্যাচুরেটেড না হয়, তাহলে আমরা কি জানি কয়টা ফেজ হবে? ওয়ান ফেজ। যদি আমার স্যাচুরেটেড না হয় তাহলে ওয়ান ফেজ হবে। অথবা যদি আমার টু ফেজও হয়, কথা কথা যদি স্যাচুরেটেডও যদি হয়, তারপরেও আমার, তাহলে এখানে আমার স্যাচুরেটেড যদি হয়, তাহলে আমার কিন্তু আমার দুইটা ফেজ হয়ে যাবে কিন্তু আবার। আর যদি স্যাচুরেটেড না হয়, হ্যাঁ, তার মানে আমি ওখানে যদি আরো চিনি দিই বা সোডিয়াম ক্লোরাইড দিই, তাহলে সেটাও ডিসলভ হবে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড অবস্থায়। তাহলে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড অবস্থায় আমার ফেজ থাকবে একটা, কিন্তু আমাকে ডিফাইন করতে গেলে আমার এখানে দুইটা কম্পোনেন্টই লাগবে, বোথ ওয়াটারও লাগবে, আবার আমার সোডিয়াম ক্লোরাইড লাগবে। হ্যাঁ, ওয়াটারও লাগবে, আবার আমার সোডিয়াম ক্লোরাইড লাগবে। কারণ শুধু আমি একটাকে যদি কম্পোনেন্ট হিসেবে ধরি, তাহলে আমার ওই ফেজের মধ্যে তো ওয়াটারও আছে, আবার সোডিয়াম ক্লোরাইডও আছে। সুতরাং একটা যেহেতু আছে, সেক্ষেত্রে আমার কি হবে? দুইটাই আছে যেহেতু, সুতরাং আমি একটা দিয়ে কম্পোনেন্ট দিয়ে আমি সেখানে প্রকাশ করতে পারবো। তো তাহলে আমার যদি স্যাচুরেটেড হলে একটা ফেজ, সেক্ষেত্রেও আমার দুইটা কম্পোনেন্ট লাগবে।
আবার আনস্যাচুরেটেড যদি হয় তাহলে আমার কিন্তু সরি, উল্টা বললাম, আনস্যাচুরেটেড হলে আমার একটা ফেজ, সেটাকেও প্রকাশ করতে গেলে আমার দুইটা কম্পোনেন্ট লাগবে। আবার যখন স্যাচুরেটেড হয়ে গেছে, তার মানে এক্সট্রা সেখানে সোডিয়াম ক্লোরাইড সলিড অবস্থায় আছে, তাহলে আমার ফেজ দুইটা, একটা হলো যেটা সলিউশন হোমোজিনিয়াস ফর্মে আছে, আর একটা এক্সট্রা যেটা সোডিয়াম ক্লোরাইড যেটা ডিজলভ হয়নি, তাহলে ওটা সলিড ফর্মে আছে। তাহলে আমার দুইটা ফেজ হয়ে গেছে, বাট দুইটা ফেজকে আমি ডিফাইন করতে গেলে আমার এখানে দুইটা কম্পোনেন্ট দরকার। বোঝা গেছে নাকি বোঝা যায়নি জি স্যার। যেগুলো বলতেছি? আচ্ছা, তারপরে আসো। আচ্ছা, এখানে যেমন এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা বলা আছে, ক্যালসিয়াম কার্বনেটের যে আমরা যদি দেখি, আমরা আগে বলতেছিলাম ক্যালসিয়াম কার্বনেটের এখানে ক্যালসিয়াম কার্বনেটের এখানে আমার তিনটা ফেজ হয়ে গেছে, আমরা আগেই দেখছি, এটা নতুন করে বলার কিছু নাই। এখানে আমার তিনটা ফেজ। তো এই তিনটা ফেজের মধ্যেই বলা হচ্ছে যে এই তিনটা ফেজের মধ্যে আমি সর্বনিম্ন তিনটা ফেজ না, মানে তিনটা ফেজ আছে, কিন্তু এখানে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট আছে আমার তিনটা, এগেইন তিনটাই ক্যালসিয়াম কার্বনেট, কার্বন ডাই অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। এখন এই তিনটা কম্পোনেন্টের মধ্যে সর্বনিম্ন কয়টা কম্পোনেন্ট আমি নিলে এই তিনটা ফেজকেই আমি ডিফাইন করতে পারবো। তো এখানে যেমন দেখো শুরুতে দেওয়া আছে, যেমন ফেজ তিনটা বলা আছে। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটকে তুমি কি দিয়ে প্রকাশ করতে পারবা? যে যদি তুমি দুইটা ফেজ ধরো, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড, যদি দুইটা ফেজ ধরো, এই দুইটা ফেজ ধরে তুমি হিসাব করো, তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড মিলে কিন্তু কি তৈরি হবে? ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে। সুতরাং ক্যালসিয়াম কার্বনেটকে তুমি ক্যালসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম সরি কার্বন ডাই অক্সাইড দিয়ে প্রকাশ করতে পারবে। আবার যেমন বলা আছে ক্যালসিয়াম অক্সাইড, যদি তুমি একটা ফেজকে ধরো, এখন এটাকে যদি তুমি ক্যালসিয়াম কার্বনেট এবং কার্বন ডাই অক্সাইডকে দিয়ে যদি প্রকাশ করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম কার্বন ডাই অক্সাইড থেকে বিয়োগ করতে হবে। সিম্পল, একই জিনিসই বারবার দেওয়া আছে। আবার পরবর্তীতে যে বলা আছে যে ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম অক্সাইড যদি তুমি কম্পোনেন্ট হিসেবে ধরো, তাহলে ক্যালসিয়াম কার্বনেট প্লাস ক্যালসিয়াম অক্সাইড থেকে তুমি যদি জিরো ধরে নাও, তাহলে বাদ বাকি যেটা থাকবে ক্যালসিয়াম কার্বনেটই থাকবে। উল্টাটা যদি ক্যালসিয়াম অক্সাইড যদি ধরো, তাহলে তুমি ক্যালসিয়াম কার্বনেটটাকে তুমি জিরো করে দিলা, তাহলে বাদ বাকি যেটা থাকবে তোমার ক্যালসিয়াম অক্সাইডই থাকবে। আর ফাইনালি আছে কার্বন ডাই অক্সাইড, তাহলে ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইডটাকে বিয়োগ করে দাও, তাহলে তোমার থাকবে কার্বন ডাই অক্সাইড। তো এটাই। আবার যদি তুমি তুমি আবার কি হিসেবে ধরতে পারো, আর একটা কি ধরতে পারো, আবার ক্যালসিয়াম কার্বনেট এবং কার্বন ডাই অক্সাইডও কিন্তু ধরতে পারো, তাই না? এখানে কিন্তু দেওয়া নাই, তারপর ওটা ধরেও তুমি করতে পারো কিন্তু তোমরা, যে ক্যালসিয়াম কার্বনেট এবং কার্বন ডাই অক্সাইড ধরে তুমি দুইটাকে কম্পোনেন্ট ধরে তিনটা ফেজকে তুমি ডিফাইন করবা বা এক্সপ্রেস করবা, প্রকাশ করবা, সেটাও কিন্তু তুমি করতে পারবা। এখানে যেমন দুইটা এক্সাম্পল দেওয়া আছে, তুমি তৃতীয় এক্সাম্পল দিয়েও তুমি কিন্তু প্রকাশ করতে পারবা। বলো এখানে মানে কোনো বোঝার সমস্যা আছে কিনা? এই যে এটা ডিকম্পোজিশন, আমি তো বক বক করেই যাবো, আগের মতোই বক বক করেই যাচ্ছি। তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে সেটা বলো, সেটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি। বুঝছি স্যার এখন। হ্যাঁ, তার মানে কি, তুমি তোমার তোমার তিনটা কনস্টিটিউয়েন্ট আছে, তুমি যে সর্বনিম্ন কয়টা কনস্টিটিউয়েন্ট তুমি যদি নাও, সেটা দিয়ে তুমি ওই সিস্টেমে যতগুলা ফেজ আছে ফেজগুলোকে তুমি প্রকাশ করতে পারবে, সেটা হলো তোমার নাম্বার অফ কম্পোনেন্ট। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এরপরে আরেকটা এক্সাম্পল আছে মনে হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড। হ্যাঁ, অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের ডিকম্পোজ হয়ে কি তৈরি হচ্ছে? অ্যামোনিয়া তৈরি হচ্ছে, গ্যাস তৈরি হচ্ছে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে আমরা গ্যাস তো জানি, গ্যাসের মিক্সারকে তো আমরা জানি, দুইটা গ্যাস একসঙ্গে মিশে হোমোজিনিয়াস মিক্সার তৈরি করবে, তাহলে মানে গ্যাস মানে একটা ফেজ হয়ে যাবে। আর অ্যামোনিয়াম ক্লোরাইড তো এখানে সলিড, একটা ফেজ আলাদা আছে, তাহলে আমার এখানে ফেজ কয়টা হবে? এটা টু ফেজ। টু ফেজ সিস্টেম। এটা হলো টু ফেজ সিস্টেম। সো এখন যদি আমি সলিড ফেজটাকে নিই, সলিড ফেজটাকে আমি কি দিয়ে প্রকাশ করতে পারবো? অ্যামোনিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে কিন্তু প্রকাশ করতে পারবো। সলিড ফেজটাকে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে কিন্তু প্রকাশ করতে পারবো। আবার যদি আমরা গ্যাসিয়াস ফেজটা নিই, এখন গ্যাসিয়াস ফেজটাকে আমি প্রকাশ করতে গেলে দুই ধরনের গ্যাস আছে, এখানে দুই ধরনের গ্যাস আছে।
আবার দুই ধরনের গ্যাস যেটা আছে, অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরাইড গ্যাস যেটা আছে, দুইটা গ্যাসকে আমি আলাদা দুইটা কম্পোনেন্ট ধরে আমি প্রকাশ করতে পারি। বাট এই দুইটা কম্পোনেন্টকে আমি আবার একটা জিনিস দিয়ে কম্পোনেন্ট দিয়ে প্রকাশ করতে পারি, সেটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, এটা বোঝার জন্য তোমরা আগের স্লাইডটাতে যাও, আগের স্লাইডটাতে যাও। আচ্ছা, না 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 না, আচ্ছা আগের স্লাইডে যাও, ওই স্লাইডে যাও, ওই স্লাইডে যাও, মানে ওই যেটা দেখতেছিলাম, হ্যাঁ এখানে, হ্যাঁ এখানে। এখানে ব্যাপারটা হলো যে অ্যাপারেন্টলি দেখে কি মনে হচ্ছে, এটা কিন্তু টু কম্পোনেন্ট সিস্টেম। অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে কারণ এখানে যখন গ্যাস গ্যাস এখানে হলো অ্যামোনিয়া আছে, আবার হাইড্রোক্লোরাইড আছে, এই জন্য এটা টু কম্পোনেন্ট সিস্টেম। বাট ব্যাপারটা হলো কি, এখানে যেহেতু এখানে এই অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরাইড মিলেই দুটাকে যদি আবার এখানে উল্টা দিকে রিয়াকশন আছে, কারণ এখানে বুঝতে পারছো এখানে উল্টা দিকে রিয়াকশন আছে। তো যেহেতু উল্টা দিকে রিয়াকশন মানে অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরাইড মিলে আবার কি তৈরি হচ্ছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, রিভার্সিবল রিয়াকশন না, যেখানে যেহেতু অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরাইড গ্যাস মিলে আবার কি তৈরি করবে, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। একটা অ্যাসিড একটা বেস স্বাভাবিকভাবেই ওখানে সল্ট ফর্ম হয়ে যাবে ওখানে। তো এখানে যেহেতু অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে এখানে, সুতরাং এই যে যেহেতু আমরা অ্যাপারেন্টলি আমরা যদিও দেখতেছি দুইটা কম্পোনেন্ট, বাট যেহেতু দুইটা মিলে আমরা প্রকাশ করতে পারি অ্যামোনিয়াম ক্লোরাইড হিসাবে, এই জন্য এটাকে আমরা টু ফেজ সিস্টেম না বলে আমরা বলতেছি ওয়ান ফেজ সিস্টেম। আমি সলিডটাকেও কি দিয়ে প্রকাশ করতে পারছি, অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে প্রকাশ করতে পারছি, আবার গ্যাসগুলোকেও আমি অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে প্রকাশ করতে পারছি। এই জন্য এটা হলো ওয়ান ফেজ সিস্টেম, ওয়ান টু ফেজ বাট ওয়ান কম্পোনেন্ট সিস্টেম। হ্যাঁ, কারণ সমস্যা না থাকলে, হ্যাঁ ডিগ্রি অফ ফ্রিডমে আমরা যাই। এখানে ডিগ্রি অফ ফ্রিডম ডেফিনেশনটা তোমাদের ফেজ, ডিগ্রি অফ ফ্রিডম যে ফেজ রুলের ইকুয়েশন থেকে যদি তোমরা দেখো, যে ডিগ্রি অফ ফ্রিডম মানে হলো কম্পোনেন্ট মাইনাস ফেজ প্লাস টু, এই ইকুয়েশনটা মনে রাখতে হবে তোমাদেরকে। আচ্ছা, এখানে বলা আছে যে যে ভ্যারিয়েবল গুলো আছে, হ্যাঁ বলা আছে যে যে ভ্যারিয়েবল গুলো যেগুলো আছে, যেমন এখানে বলা হচ্ছে কনসেন্ট্রেশন হতে পারে, প্রেসার হতে পারে, বা টেম্পারেচার হতে পারে। এই যে হ্যাঁ, সো এই যে যে ভ্যারিয়েবল গুলো আছে, এগুলাকে যখন বলা আছে যে এই ভ্যারিয়েবল গুলাকে আমি যদি ফিক্সড করব, হুম, লিস্ট নাম্বার এগেন বলা আছে যে সর্বনিম্ন কয়টা ভ্যারিয়েবলকে আমি যদি ফিক্সড করি এবং তাতে করে অন্য ভ্যারিয়েবল গুলা ফিক্সড হয়ে যায়। যেমন এই তিনটার কথা এখানে কনসেন্ট্রেশন আছে, প্রেসার আছে এবং টেম্পারেচার আছে। এই তিনটা ভ্যারিয়েবলের মধ্যে আমি সর্বনিম্ন কয়টা ভ্যারিয়েবলকে যদি আমি ফিক্স করে ফেলি, স্পেসিফাই করে ফেলি, যাতে করে অন্য ভ্যারিয়েবল গুলা ফিক্স হয়ে যায়, সেটাই হলো আমার ডিগ্রি অফ ফ্রিডম। তো এখানে ডিগ্রি অফ ফ্রিডম এখানে যেমন বলা আছে, যদি ডিগ্রি অফ ফ্রিডম যদি 0 হয়, তার মানে সেখানে আমার কোনো কিছু চেঞ্জ করার তেমন কিছু নাই, কোনো কোনো আমি ভ্যারিয়েবলকে এখানে আমি স্পেসিফাই করতে পারবো না। আবার যখন বলা আছে যখন ইউনিভ্যারিয়ান্ট বা ডিগ্রি অফ ফ্রিডম যখন 1, তার মানে সেখানে আমি একটা ভ্যারিয়েবলকে আমি স্পেসিফাই করতে পারবো, যা তখন অন্য ভ্যারিয়েবল গুলো আমার ফিক্স হয়ে যাবে। যেমন এই যে যে নন ভ্যারিয়েন্ট, যেমন আমরা এক্সাম্পল কি বলছি, ওয়াটারের যেমন ট্রিপল পয়েন্ট যেটা, তাই না, এক্সাম্পল করছি না, ডিগ্রি অফ ফ্রিডম সেখানে আমার ওয়াটারের কি ট্রিপল পয়েন্ট, যেমন হ্যাঁ, যেমন ওয়াটারের ট্রিপল পয়েন্টের কি আছে, একটা টেম্পারেচার আছে, একটা প্রেসার আছে নির্দিষ্ট, তোমরা ওখানে যদি ইয়াতে দেখো। তার মানে কি, এখানে আমি কোনোটাকেই আমি চেঞ্জ করতে পারবো না। আমি যদি এখানে কোনো কথা আমি টেম্পারেচারকে একটু চেঞ্জ করে ফেলি, তাহলে কিন্তু কি হবে, আমি কোনোভাবেই সেটাকে আমি ওই ওই ট্রিপল পয়েন্ট ওই পজিশনে কিন্তু আমি আর থাকতে পারবো না। হ্যাঁ, সুতরাং এটা হলো, এটা এখানে এখানে আমার কোনো কিছু চেঞ্জ করার সুযোগ নেই।
আচ্ছা, তারপরে যেমন ইউনিভ্যারিয়েন্ট আছে, তার মানে আমি একটা আমি চেঞ্জ করতে পারবো। তার মানে যদি তুমি কথার কথা কি হোক কি কি দেখো, যদি আমরা যদি এই যে ইউনিভ্যারিয়েন্টের কথা চিন্তা করি, তার মানে তুমি যদি ওয়াটারের ফেজ ডায়াগ্রামে যদি চিন্তা করো যে তুমি দুইটা ফেজ, ট্রিপল পয়েন্টের তিনটা ফেজ ছিল, আর তুমি যদি এখন দুইটা ফেজ নিয়ে চিন্তা করো, দুইটা ফেজ ইকুইলিব্রিয়ামে থাকতে পারে, যেমন ওই যে আমরা, আচ্ছা ওগুলো আমরা পরে আলোচনা করতে, এই জিনিসটা আমরা পরে একটু আলোচনা করবো ওই জায়গায় গিয়ে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে বাইভ্যারিয়েন্ট হতে পারে যদি ডিগ্রি অফ ফ্রিডম তোমার দুইটা থাকে। আচ্ছা, এরপরে আসো, এটা তো আর কি মনে রাখবা, এটাতে তো বলার মতো কিছু নাই, এগুলো এক্সাম্পল গুলো একটু মনে রেখো। যে যেমন এখানে দেখো, এখানে যেমন বলা আছে এই যে ওয়াটার ভেপার, এখানে কি ওয়াটার ভেপার, এখানে ডিগ্রি অফ ফ্রিডম 1, এই জিনিসটা আমরা পরে ডিসকাস করবো, ওই যে ফেজ ডায়াগ্রামে গিয়ে ডিসকাস করবো। যেমন এখানে দেখো স্যাচুরেটেড সোডিয়াম ক্লোরাইড সলিউশনে এখানে এটার কি বলে ডিগ্রি অফ ফ্রিডম কত, 1। তার মানে আমরা কি দেখছিলাম, স্যাচুরেটেড সোডিয়াম ক্লোরাইডের ফেজ কয়টা হবে? স্যার দুইটা স্যার। স্যাচুরেটেড সোডিয়াম ক্লোরাইড সলিউশনে এখানে 1 দেওয়া আছে। আচ্ছা, একটা সেকেন্ড, 1 1 2 স্যাচুরেটেড সোডিয়াম ক্লোরাইড হলে 2 ফেজ, আচ্ছা এই জিনিসটা তোমরা একটু চেক করে দেখো তো, এটা একটু ভুল আছে কিনা। 4 নাম্বারটা, এটা তো আমি আগে খেয়াল করিনি। স্যাচুরেটেড সোডিয়াম ক্লোরাইড সলিউশনের ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, এটা তোমরা একটু বাসায় বসে করবা, করে গ্রুপে জানাবা অ্যাকচুয়ালি কত হয়, বা ইন্টারনেটে সার্চ করে দেখবা। আচ্ছা, ওয়াটার ভেপার আমরা পরে এই জিনিসটা ইয়ে করে দেখবো। আচ্ছা আচ্ছা, আসো এখানে আসো। ওয়াটার ভেপারে এখানে যেমন আমরা কি বলি, ওয়াটার ভেপার যদি দুইটাকে আমি ধরি তাহলে এখানে ফেজ কয়টা হবে? হ্যাঁ, ওয়াটার ভেপার এখানে টু ওয়াটার ফেস। ওয়াটার ভেপার 2 ফেজ। আর এখানে আমার কম্পোনেন্ট কয়টা হবে? কম্পোনেন্ট একটা। কম্পোনেন্ট একটা হবে। তাহলে আমরা যদি ওখানে বসাই, ওই ইকুয়েশনে যদি আমরা বসাই যে কম্পোনেন্ট 1 মাইনাস ফেজ হলো 2, তাহলে আর হলো +2, তাহলে 2 2 কেটে গেল, তাহলে আমরা এখানে ডিগ্রি অফ ফ্রিডম কত, 1। তাহলে তার মানে আমি এখানে টেম্পারেচার অথবা প্রেসার যে কোনো একটাকে আমি এখানে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আসো, পরের স্লাইডে যাও। আচ্ছা, এই ডেরিভেশনে আর তোমার নতুন করে কিছু আমি বলবো, ডেরিভেশন যেটা ক্লাসে যেটা বুঝাইছি ওইটা তোমাদের নোট টোট থাকলে ওটা পড়ো, বাট আসলে এই ডেরিভেশন এখান থেকে বোঝার মতো তেমন কিছু নাই, বুঝতে পারছো? এখান থেকে তুমি মানে অ্যাকচুয়ালি তোমাকে যদি আমি বুঝাতে যাই, তাহলে আমি ক্লাসে যেটা পড়াইছি, তোমাদের ক্লাসে পড়ছো, নোট টোট রাখছো কেউ? হ্যাঁ, নাম্বার অফ ভ্যারিয়েবল কিভাবে আমরা ক্যালকুলেট করি, নাম্বার অফ ইকুয়েশন আমরা কিভাবে ক্যালকুলেট করি, এটা আমরা ক্লাসে পড়াইছিলাম। এখন ওই নোটটা থাকলে দরকার নেই, এটা এটা নতুন করে এই জিনিসটা এমনি বোঝানোর কিছু নাই, নাম্বার অফ ভ্যারিয়েবল কিভাবে তুমি ক্যালকুলেট করবা। স্যার স্যার এক্সামে আসতে পারে স্যার এর ডেরিভেশনটা স্যার। আসতে পারলে এটাই লিখবা। আমি ক্লাসে পড়াইছি বোঝানোর জন্য, সেটা আমার ইয়ে ছিল, বাট পরীক্ষায় আসলে এটাই লিখবা। আর এখানে ওইভাবে বোঝানোর কিছু নাই আমার, এটা বোঝাতে গেলে অ্যাকচুয়ালি ওই এক্সাম্পল ধরে ধরে বোঝাতে হবে, তিনটা এক্সাম্পল ধরে, তিনটা কম্পোনেন্ট ধরে। তাহলে এখানে আমার তিনটা কম্পোনেন্ট থাকলে, সরি,
হ্যাঁ, আমার কম্পোনেন্ট হলে এখানে ভ্যারিয়েবল আমার কয়টা হবে ওগুলো ধরে ধরে হিসাব করতে হবে, দরকার নেই ওটার এখন মাথা খারাপ করা। যদি পরীক্ষায় আসে এটাই লিখবা। স্যার এখান থেকে স্যার কোশ্চেন কিভাবে আসতে পারে স্যার? মানে আমাকে শুধু ডেফিনিশন চাইতে পারে, অথবা কয়টা কয়টা ফেজ, কয়টা কম্পোনেন্ট, বা ডিগ্রি অফ ফ্রিডম কত, কোথায় থেকে? এভাবে? স্যার এই স্যার কম্পোনেন্ট, ফেজ আর ডিগ্রি অফ ফ্রিডম থেকে স্যার। হ্যাঁ, তোমার যখন কোশ্চেন আসতে পারে যে কোনো একটা ইকুয়েশন দিয়ে তোমাকে আমি বললাম এখানে ফেজ কতগুলো আছে বা এর ডিগ্রি অফ ফ্রিডম কত হবে সেটা তুমি ক্যালকুলেট করো, এরকম। ওকে স্যার। স্যার এক্সাম্পল গুলো কি এখানে যেগুলো দেওয়া আছে স্লাইডে ওগুলো আসবে না বাইরে থেকে কিছু আসতে পারে? বাইরে থেকে আসলেও একবারে ধরো সিমিলার জিনিস আসবে, হ্যাঁ, উল্টাপাল্টা মানে ভয়ঙ্কর কিছু আসবে না, তো একই জিনিসই হবে, এর চেয়ে আলাদা কিছু হবে না। যদিও বাইরে থেকে আসে তাই বলছি, একবারে জি স্যার। সিমিলার জিনিস। আচ্ছা, ফেজ ডায়াগ্রামের এখানে যেটা আমি বলতেছিলাম যে ওটা বোঝানোর জন্য যে কথার কথা, আমরা যেমন ওখানে দেখছিলাম ওয়াটার ওয়াটার ভেপার, যদি আমরা এটা এই সিস্টেমটাকে ধরি, আমি যেমন ট্রিপল পয়েন্ট বলতেছিলাম যে ট্রিপল পয়েন্টে আমি কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে পারবো, আমি কোনো কিছু চেঞ্জ করলে সেটা ট্রিপল পয়েন্ট থেকে দূরে চলে যাবে, সেটা আর ট্রিপল পয়েন্টে থাকবে না। হুম, তাহলে তিনটা ফেজে কিন্তু তখন আর থাকবে না। ট্রিপল পয়েন্ট মানে কি? আমরা বলতেছি ট্রিপল পয়েন্ট মানে যে এই যে সলিড, লিকুইড, গ্যাস, এই তিনটা ফেজেই যখন অ্যাভেলেবল থাকবে তখন সেটাকে আমি বলতেছি ট্রিপল পয়েন্ট। এখন ট্রিপল পয়েন্টের ডিগ্রি অফ ফ্রিডম হলো 0, এই যে আইস ওয়াটার ভেপার মানে ওয়াটার, এটা ট্রিপল পয়েন্ট। তার মানে এখানে যদি আমি সামান্য পরিমাণও টেম্পারেচার চেঞ্জ করি, এটা কোনোভাবে এটা ফেজ তিনটা আমি এখানে রাখতে পারবো না, এটা তিনটা ফেজ কিন্তু কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। কারণ কোনো দিকে যে কোনো দিকে সরলেই কিন্তু ফেজ, নাম্বার অফ ফেজ চেঞ্জ হয়ে যাবে। বাট তোমরা যদি এখানে দেখো, এখানে যদি আমরা যদি দেখি আমরা যে লিকুইড এবং ভেপার এই ফেজটা, এই ফেজের কিন্তু একটা দুইটা ফেজের কিন্তু বাউন্ডারি আছে, তাই না? দুইটা ফেজের একটা বাউন্ডারি আছে না? জি দুইটা স্যার। ফেজের বাউন্ডারি সেটা কি? এই যে কোনটা কি দিয়ে বাউন্ডারি আমরা দেখতে পাচ্ছি দুইটা ফেজের? এখানে লিকুইড এবং ভেপার ফেজ যদি আমরা দেখি, দুইটা ফেজের ফেজ বাউন্ডারি কি এখানে? কে বলতে পারে? স্যার ভ্যাপোরাইজেশন কার্ভ। ভ্যাপোরাইজেশন কার্ভ, এক্স্যাক্টলি। তাহলে আমার এখানে কিন্তু ফেজ বাউন্ডারি ভ্যাপোরাইজেশন কার্ভ। তাহলে এই কার্ভের যে, তাহলে এই কার্ভটা কি বেসিক্যালি, যে কোনো কার্ভ মানে কি তোমরা কি বোঝো বলো তো? কার্ভ কিভাবে সৃষ্টি হয়? আমরা যখন গ্রাফ দেখি, কার্ভ তৈরি করছো না বা লাইন তৈরি করছো না? স্যার ভিন্নতার স্যার কারণে ক্লিয়ারলি চেঞ্জটা না হয় আর কি, এক স্যার একটা সারফেস ক্রিয়েট হয় দুইটা পার্ট থেকে। না না, আমি সেটা বলি, তোমরা আগে গ্রাফ আঁকাইছো না? জি হ্যাঁ, স্যার। বিভিন্ন কোঅর্ডিনেশন স্থানাঙ্ক দিয়ে একটা কার্ভ বা লাইন কিভাবে তৈরি হয়, কিভাবে তৈরি করছো? স্যার টেম্পারেচারের সাথে প্রেসার যদি মানে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় ওভাবে। আরে ওটার কথা বলি, ছোটবেলায় স্যার ইয়ে হচ্ছে আঁকাইছো না, গ্রাফ আঁকাইছো না? এক্স এক্স এর পয়েন্ট আর ওয়াই এর পয়েন্ট বসিয়ে আমরা কার্ভ পয়েন্ট, করছি। এক্স্যাক্টলি। তার মানে কি, যে কোনো লাইন তৈরি হয় কিভাবে, অনেকগুলা পয়েন্টকে আমি যখন একসঙ্গে করতেছি, তাই না? অনেকগুলা পয়েন্টকে আমি যখন ইন্টিগ্রেট করতেছি তখন সেখান থেকে কি হয়, লাইন তৈরি হয় বা কার্ভ তৈরি হয়, স্ট্রেট লাইনও হতে পারে বা কার্ভ তৈরি হতে পারে। তার মানে কি, এই এই যে লাইনটা বা কার্ভ যেটাই দেখতেছো, এগুলো আসলে অনেকগুলা পয়েন্টের কি বলবো, এটাকে কি বলি আমরা, হ্যাঁ, অনেকগুলা সমন্বয়। পয়েন্টের সমষ্টি, সমষ্টি অ্যাকচুয়ালি, হ্যাঁ তাই না, বা সমন্বয় বা হতে পারে। তাহলে এই এই তাহলে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পয়েন্ট এখানে, এবং প্রত্যেকটা পয়েন্টের কি আছে এখানে, আমার একটা পার্টিকুলার টেম্পারেচার এবং কি আছে, প্রেসার আছে। এই যে ভ্যাপোরাইজেশন কার্ভ আসলে কিছুই না, অনেকগুলা পয়েন্টের সমষ্টি। তাহলে এই পয়েন্ট গুলার প্রত্যেকটার কি আছে, একটা পার্টিকুলার টেম্পারেচার এবং প্রেসার আছে। তো এখানে এই যে আমরা বললাম ডিগ্রি অফ ফ্রিডম এখানে আমার কি 1, তার মানে আমি টেম্পারেচার বা প্রেসার যে কোনো আমি কি করতে পারবো, আমি এখানে
এই দুইটার মধ্যে আমি ভ্যারিয়েবলের মধ্যে আমি কয়টা চেঞ্জ করতে পারবো? যে কোনো আমি একটা চেঞ্জ করতে পারবো। যদি আমি টেম্পারেচার চেঞ্জ করি তাহলে ওই দুইটা ফেজকে আমি যদি রাখতে চাই তাহলে প্রেসার অটোমেটিক্যালি তখন ফিক্স হয়ে যাবে। আমি টেম্পারেচারকে যদি স্পেসিফাই করি, কথার কথা আমরা কি জানি, কত, এই ওয়াটারের এখানে পরের ইয়েতে যাও, ওয়াটারেরটাই যাও, ওয়াটারের। আচ্ছা, কথার কথা আমরা কি জানি এখানে ওয়াটারের এখানে বয়লিং পয়েন্ট কত? স্যার এখানে 100 ওয়াটারের 100 বয়লিং পয়েন্ট কত? 100 100 কি? ডিগ্রি সেলসিয়াস। শুধু তো টেম্পারেচার গেল, এখানে প্রেসার ইস্যু নাই। 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার এখানে কিন্তু, তাই না? এখন এটা হলো একটা পয়েন্ট 1 অ্যাটমসফিয়ারে। তার মানে কি আমাদের নর্মালি যে আমাদের নর্মালি যে আমরা যেটা দেখি যে আমাদের এই কি বলে সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতা আমাদের মানে মাটিতে এরকম, তাহলে এই প্রেসার, তার মানে কি ওয়াটার এখানে বয়েল হচ্ছে আমার, যেহেতু এখানে প্রেসার 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, সুতরাং এই প্রেসারে আমার ওয়াটার বয়েল হচ্ছে কততে? 100 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এখন এই জিনিসটাই যদি তোমরা কথার কথা, এক্সাম্পলটা মনে হয় তোমাদের আগে দেই নাই, এই জিনিসটাই কথার কথা তোমরা যদি পাহাড়ে যাও, হ্যাঁ, এই তোমরা যদি পাহাড়ে যাও তখন কি হবে? প্রেসার কি হবে? প্রেশার প্রেশার ডিক্রিজ হবে। কেন ডিক্রিজ হবে? স্যার স্যার বায়ুচাপ বাতাসের উপরে চাপ বাড়বে স্যার। স্যার হ্যাঁ? প্রেসার বাড়বে। কেন বাড়বে? বায়ুর চাপ বেশি থাকবে। বায়ুর চাপ, তাহলে এগুলো জিনিস খালি মুখস্থ করলে হবে না, এটা বোঝার বিষয় আছে। আচ্ছা, বায়ুর চাপ আসে কই থেকে বলো তো? আমরা এই চাপটা মাপতেছি তো বায়ুরই চাপ, তাই না? তো বায়ুর চাপটা আসে কই থেকে? হ্যাঁ, স্যার একটা বাধার সৃষ্টি হচ্ছে স্যার, ওই যে বাধার যে সৃষ্টিটা হচ্ছে ওইটা একটা ওইভাবে তৈরি হচ্ছে, মানে বাধার সৃষ্টি হলে চাপ সৃষ্টি হয়। তো বায়ুর চাপ তৈরি হয় আসলে বেসিক্যালি কি থেকে? গ্যাস থেকে, ডাস্ট বা ধূলিকণা থেকে, অথবা আরো যদি বলো একটা কি জলীয় বাষ্প থেকে। তাহলে এগুলা থেকে বায়ুর চাপ তৈরি হয়। এখন তুমি যদি যত উপরে উঠবা এই জিনিসগুলোর পরিমাণ কমবে নাকি বাড়বে? ধরো পাহাড়ের উপর উঠতেছ, যত পাহাড়ের উপর উঠবা এই তাহলে গ্যাসগুলা কি? এই যে নাইট্রোজেন একটা বড় অংশ, অক্সিজেন একটা বড় অংশ, যত উপরের দিকে উঠবা এই গ্যাসের পরিমাণ বাড়বে নাকি কমবে? কমবে। তাহলে যত কমবে, তাহলে বায়ুর চাপ কি কমবে নাকি বাড়বে? স্যার কমবে। তাহলে বায়ুর চাপ কমবে, তার মানে এখানে দেখো ভালো করে, তাহলে বায়ুর চাপ যখন 1 অ্যাটমসফেরিক প্রেসার, তখন ওয়াটার বয়েল হচ্ছিল কততে? 100 ডিগ্রি সেলসিয়াস। এখন তুমি যত উপরে উঠতেছো তাহলে প্রেসার কি হচ্ছে? কমে যাচ্ছে না? জি স্যার। যখন প্রেসার কমবে তখন ওয়াটারের বয়লিং পয়েন্ট কি হবে, মানে টেম্পারেচারের যদি আমি চিন্তা করি? বাড়তে থাকবে। বাড়বে স্যার। না এই গ্রাফ দেখে মনে হচ্ছে বাড়বে। না স্যার, কমবে। বায়ুচাপে চাপ কমলে বয়লিং পয়েন্টও কমবে। এটা কি মুখস্থ বললা নাকি এখানে কোনো কিছু দেখে বললা? স্যার আগে পড়ছিলাম যে পাহাড়ে রান্না করতে অনেক আগে কষ্ট হয়। আগে পড়ার আগের পড়া এই জন্য বলতেছি, সেটা হলো মুখস্থ। এখানে মুখস্থ করার কিছু নাই তোমার, এখানে কার্ভ দেওয়া আছে, এখানে ভেপোরাইজেশন কার্ভ। ভেপারই তো তৈরি হবে, তাই না? বয়েল হয়ে ওয়াটার লিকুইড থেকে ভেপার হয়ে চলে ভেপোরাইজ হয়ে এখানে ভেপার তৈরি হবে। এখন আমি বলতেছি এই কার্ভটা ভালো করে দেখো, এই যে ভ্যাপোরাইজেশন কার্ভ দেওয়া আছে, এখন কোনো কারণে যদি টেম্পারেচার কমে তাহলে ওই পয়েন্টটা কোথায় চলে আসবে? ভালো করে দেখো, এখানে 1 অ্যাটমসফেরিক প্রেসারে এই কার্ভে গিয়ে মিলছে, সেখানে টেম্পারেচার কত আসছে? 100 ডিগ্রি সেলসিয়াস। এখন প্রেসার যদি কমে যায়
তাহলে এই কার্ভটার যে পয়েন্টে মিলবে সেখানে টেম্পারেচার কি 100°C বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। বেশি হবে। প্রেসার প্রেসার উপরের দিকে বাড়তেছে, আর প্রেসার যদি কমে তাহলে নিচের দিকে আসবে না পয়েন্ট? জি স্যার। নিচের দিকে আসবে না? ওয়ানের চেয়ে প্রেসার কম হলে ওয়ানের চেয়ে নিচে আসবে না পয়েন্টটা? ও জি জি স্যার। স্যার। তাহলে এই পয়েন্টের প্রেসারটা এখানে কার্ভের যে পয়েন্টে মিলবে সেটার সঙ্গে টেম্পারেচার আবার তুমি যদি মিলাও, সেটা টেম্পারেচার 100° বেশি হবে নাকি কম হবে? আচ্ছা যাই হোক, ও যেটা উত্তর দিছে সেটা কিন্তু সঠিক উত্তর দিছে, বাট আমি বলতেছি ওটা মুখস্থ বলার দরকার নেই, তুমি এখানে এই কার্ভ দেখেই বুঝতে পারবে যে প্রেসার যখন কমে যাচ্ছে এই পয়েন্টের সঙ্গে আমি যদি তাহলে প্রেসারের পয়েন্টের সঙ্গে টেম্পারেচারের পয়েন্ট যদি মিলাই, তাহলে এখানে আমি তো এখানে করতে পারবো না, ওই যে আমি তোমাদের দেখাইতে পারবো না এখানে করে হাইলাইট করে। হ্যাঁ, তাহলে এই পয়েন্টটা নিচে নেমে আসবে। পয়েন্টটা নিচে নেমে আসলে তাহলে প্রেসার যদি কম হয়, ওর কথা ঠিক আছে, কে বলছিল ওটা? তোমাকে আমি করার জন্য বলিনি, বাট মুখস্থ বলার দরকার নেই, এই জন্য বলতেছিলাম। তুমি যেটা বলছো সেটা ঠিক আছে যে আমার যখন বায়ুর চাপ কমবে তখন আমার টেম্পারেচার, যে টেম্পারেচারে ওয়াটার বয়েল হবে সেটা 100° কম হবে, আরো নিচে চলে আসবে। চাপ কমলে তাহলে আমার বয়েলিং টেম্পারেচারও নিচে নেমে আসবে। যাক, এটা এই জন্য বলতেছিলাম। তাহলে আমি এখানে এই দুইটা ফেজকে মেনটেন করতে আমি যদি দুইটাই চেঞ্জ করি তাহলে কিন্তু যে কোনো একটা ফেজে চলে যাবে, বাট আমি এখানে ওয়াটার এবং ওয়াটার ভেপার এই ফেজ বাউন্ডারিটি যদি আমি রাখতে চাই তাহলে আমি যে কোনো একটা চেঞ্জ করলে অন্যটা চেঞ্জ হয়ে যাবে। আমি প্রেসার চেঞ্জ করলে, যেমন এখানে টেম্পারেচার, আমি যখন উপরে যাচ্ছি তখন প্রেসার যেহেতু কমে যাচ্ছে তখন টেম্পারেচারও এখানে বয়লিং পয়েন্টের টেম্পারেচারও তখন কমে আসবে। এই কে বোঝো না বলো? ফেজ ডায়াগ্রাম যদি আসে এগুলো কিন্তু এক্সপ্লেন করে করে লিখতে হবে। কোনটা টেম্পারেচার, প্রেসার কত, এগুলো কিন্তু লিখতে হবে। স্যার আমি কি এটা এক্সপ্লেন করব যে টেম্পারেচার বা প্রেসার যদি আমি কমাই বা বাড়াই তাহলে কি রকম চেঞ্জ আসবে? এক্সপ্লেন করবা। যেমন এই সিমিলারলি এখানে যেমন কত দেওয়া আছে, যেমন এই যে আমরা যেটা কার্ভ, মেল্টিং কার্ভ আছে না, এখানে মেল্টিং কার্ভ আছে না, জি স্যার। বা ফিউশন কার্ভ। ফিউশন কার্ভ আমরা যেটাকে মেল্টিং না বলে ফিউশন কার্ভ বলি। এই যে ফিউশন কার্ভ, যেমন এখানে এখানে মেল্টিং পয়েন্ট কত দেওয়া আছে ওয়াটারে, আইস থেকে যে ওয়াটার হবে 1 অ্যাটমসফেরিক প্রেসারে এটা কত, 0°C। 1 অ্যাটমসফেরিক প্রেসারে এটা কত, 0°C। এখন যদি প্রেসার কম হয় তাহলে মেল্টিং টেম্পারেচার কত হবে তখন? 0-র চেয়ে বড় হবে নাকি ছোট হবে? স্যার ছোট হবে ছোট স্যার। হবে। ছোট হবে। জিরো কার্ভ থেকে দেখে বড় হবে মনে কি? হয় ছোট হবে। কার্ভ ভালো করে দেখো, কার্ভ ফলো করো, কার্ভ মুখস্থ নয়। যদি প্রেসার নিচে নেমে আসে তাহলে এই টেম্পারেচারের সাথে যদি তুমি ওই কার্ভে পয়েন্ট মিলাও তাহলে দেখবে এটা 0-র চেয়ে বেশি হবে। এই জন্য বলতেছিলাম আগে থেকে যে কার্ভ রিড করা জানতে হবে, গ্রাফ রিড করা জানতে হবে। কেউ বুঝতে পারছো নাকি বসে এইটা? হুম হুম কয়টা কোশ্চেন থেকে কয়টা আসবে, মানে 4টা থেকে আসবে সবগুলা? এটা শুনে তোমার লাভ কি? স্যার আমাদের একটু সাজেশন দিলে ভালো হতো, মানে কোন টপিক গুলো ইম্পর্টেন্ট বা কিভাবে পড়বো। তুমি যদি সব আনসার করতে যাও তার মানে তোমাকে সব পড়তে হবে।
আচ্ছা, আগে বলতেছিলাম ম্যাথ যদি আসে তাহলে সেটা আসবে এক এক নাম্বার চ্যাপ্টার থেকে এবং 3 নাম্বার চ্যাপ্টার থেকে। আর আহ, আচ্ছা, এসব নিয়ে আজকে ক্লাস নয়। আর তোমাদের এই ফেজ রুল নিয়ে কোনো প্রবলেম থাকলে বলো। ওই এসবের ক্লাস শেষ হয়ে গেছে, আজকে শুধু ফেজ রুল নিয়ে ক্লাস ছিল। আর কারো কোনো প্রবলেম আছে? স্যার আমরা যদি এই ডায়াগ্রামটা হচ্ছে এক্সপ্লেন করতে যাই তাহলে আমরা এক্সপ্লেনের মধ্যে কি কি অ্যাড করব? এক্সপ্লেনেশন যদি করতে চাও তাহলে তার মানে এখানে তোমার ওখানে কয়টা জিনিস ছিল, যে একটা এই যে ফেজ ডায়াগ্রামে কি কি থাকে, রিজিয়ন থাকে, তাই না? তাহলে তুমি এখানে রিজিয়ন গুলো বলবা, তাহলে এখানে তোমার রিজিয়ন কয়টা আছে, যে রিজিয়ন যেমন আইস আছে, তাহলে আইস একটা ফেজ, ওয়াটার একটা ফেজ, ভেপার একটা ফেজ, এটা একটা গেল। তারপরে আছে কয়েকটা কার্ভ আছে, কার্ভ গুলা বলবা কার্ভ গুলা আসলে কি। যে কার্ভ গুলা বেসিক্যালি এক একটা কার্ভ দুইটা ফেজের বাউন্ডারি হিসেবে কাজ করে। হ্যাঁ, তারপরে যেমন একটা কার্ভে তুমি এই যে বয়লিং পয়েন্ট পাবা, মেল্টিং পয়েন্ট পাবা, বা সাবলিমেশনের যে পয়েন্ট আছে সে পয়েন্ট তুমি পাবা, এই পয়েন্ট গুলো বলবা। তারপরে বলবা যে ও আচ্ছা, কার্ভ গুলো অ্যাকচুয়ালি ওই বেসিক্যালি বুঝাই কি, যেমন একটা কার্ভ যদি সাপোজ যদি আমার মেল্টিং যে ফিউশন কার্ভ, যেটা তো ফিউশন কার্ভে কি কি আছে, এই কার্ভ মানে কি, এখানে কার্ভ বলতে এখানে বুঝতে হবে যে এখানে ফিউশন কার্ভে কি থাকবে, আইস এবং ওয়াটার এখানে ইকুইলিব্রিয়ামে থাকবে। এখন কার্ভ থেকে যদি আইসের দিকে চলে যায় তাহলে সেটা ইকুইলিব্রিয়াম শিফট হয়ে কি হবে, সব আইস তৈরি হয়ে যাবে তখন। তার মানে জিনিসগুলো এত ডিটেলস হয়তো লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য বলছি তোমাকে। আবার যদি তুমি ধরো এই ভেপ কি বলে ভেপার প্রেশার কার্ভ যেটা আছে, বা ভেপোরাইজেশন কার্ভ যেটা আছে, এই কার্ভ যেটা কি আছে, তোমার ধরো এখানে দুইটা সিস্টেম ইকুইলিব্রিয়াম আছে, এই জিনিসগুলো লিখবা। তাহলে এই কার্ভে আমার কি থাকবে, ওয়াটার এবং ওয়াটার ভেপার ইকুইলিব্রিয়ামে থাকবে। দুই একটা ওই যে পয়েন্ট দিয়ে দিবা, যে এখানে আহ ভেপার ওই যে যেমন বয়লিং পয়েন্ট কত, বয়লিং পয়েন্টে টেম্পারেচার প্রেশার কত, আবার হলো মেল্টিং পয়েন্টে টেম্পারেচার প্রেশার কত, আর ফাইনালি যেটা আসবে ট্রিপল পয়েন্ট। তাহলে ওই ট্রিপল পয়েন্টে তুমি লিখবা যে ট্রিপল পয়েন্ট জিনিসটা কি, ওয়াটারের ট্রিপল পয়েন্টের টেম্পারেচার প্রেশার কত। হুম সাবলিমেশন সাবলিমেশন কার্ভ আছে, তাহলে সাবলিমেশন কার্ভ জিনিসটা কি, এগুলো বলবা। আর কারো কোনো কোশ্চেন? স্যার এই ডায়াগ্রামটা কি আমাদের মানে আঁকা শিখা লাগবে নাকি এটা দেওয়াই থাকবে, আমরা জাস্ট এক্সপ্লেন করব? না, শিখতে হবে অবশ্যই। আর শিখার আবার কি আছে, মানে শিখতে হবে, হ্যাঁ, কোথায় কি পয়েন্ট করবা। স্যার কোয়েশ্চেনটা কি সামহাও এভাবে আসবে যে ফেস ডায়াগ্রাম এক্সপ্লেন করতে বলবে উইথ ড্র? হুম আমি বললাম যে কথা কথা যে ওয়াটার ফেজ ডায়াগ্রাম এক্সপ্লেন করো। ফেজ ডায়াগ্রাম এক্সপ্লেন যদি তোমাকে করতে দিই, তুমি চিত্র আঁকার না আঁকাই কিভাবে এক্সপ্লেন করবে? স্যার মার্কস কত থাকবে এটাতে? এটাতে থাকবে বলতে এটা কি ধরনের কোশ্চেন? মানে স্যার কতটুকু মানে এক্সপ্লেনেশনটা কতটুকু জট করা লাগবে বা সেটা কিরকম সেটা ব্রিফ সেটা করা লাগবে সেটা সেটা? যদি 5 মার্ক থাকে, 5 মার্ক থাকে তাহলে 5 মার্কের জন্য লিখবা। যদি 3 মার্ক থাকে সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সেটা লিখবা। স্যার এখানে গ্রাফে 2.5 মার্ক আর ওইখানে 2.5 মার্ক এরকম কইরা? আমি তোমাকে কি বলতেছি, যে পুরা জিনিসটাও 2.5 মার্ক হতে পারে, আবার মানে পুরাটাই 2.5 মার্ক হতে পারে, আবার 5 মার্কও হতে পারে। তো সময়ের সঙ্গে সামঞ্জস্য মিলে তোমাকে আনসার করতে হবে। কতটুকু লিখবা সেটা তোমার মার্ক এবং
তোমার যে সময় সেটাকে সামঞ্জস্য করে লিখবা, ব্যালেন্স করে লিখবা। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। নাই স্যার। নাই স্যার। ঠিক আছে, ওকে ওকে, পড়াশোনা করো তাহলে তোমরা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।